সুপ্রভাত বন্ধুরা, আজকে 1 আগস্ট 2024। এখন বাজে সকাল 7:30। এই মুহূর্তে আমরা আছি ঘাঙ্গরিয়াতে। আজকে আমাদের যাত্রা হচ্ছে হেমকুণ্ড সাহিব। ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে ঘাঙ্গরিয়া একটা ছোট্ট জনপদ। এখান থেকেই হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেতে হয়। গত কয়েকটা পর্বে হরিদ্বার থেকে বাসে গোবিন্দঘাট হয়ে পরের দিন 12 কিলোমিটার হেঁটে ঘাঙ্গরিয়া কিভাবে পৌঁছেছি এবং তার সঙ্গে মাঝখানে একটা দিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে আসার সমস্ত তথ্যসহ ভিডিও আপনাদেরকে আগের কয়েকটা পর্বে আমি দেখিয়েছি। যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে একটা বড় টিম রয়েছে। মানবদা আছে, শান্তিদা আছে, গুড্ডু আছে, আর আছে প্রীতম। আমরা সবাই মিলে একসঙ্গে যাত্রা করছি। ঘাঙ্গরিয়া থেকে হেমকুণ্ডের দূরত্ব 6 কিলোমিটার মতো। সাধারণত সবাই হেঁটেই যায়, তবে এ পথে ঘোড়াতে অথবা পিট্টুতেও যাওয়ার ব্যবস্থা আছে। भैया कितना लेते हो घोड़ा में? घोड़े गए आना जाना 2800 है, जाना जाना 2000। भैया कितना लेते हो टांगने में? कितना वजन का? और पकड़ लो 60 kg। 60। हाँ, वैसे लेंगे हम। अप डाउन सीजन में होता था 8-10 हज़ार, अभी तो 5500, 6000, 7000। ঠিক। আজকে আমরা অনেক দেরি করে ফেলেছি, লোকজন তাই অনেক বেরিয়ে গেছে। আজকে আমাদের যেতে হবে ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, ওই ঝর্ণার ওপর দিক দিয়ে যেতে হবে, ওই পাহাড়টাকে ডিঙোতে হবে। চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা মাঝের সরু পথ ধরে এগোতে থাকলাম। কিছু দূর ওঠার পরে রাস্তা তো এই যে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। বাঁদিকে চলে যাচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর ডান দিকে যাচ্ছে হচ্ছে হেমকুণ্ড সাহিব। আমরা গতকালকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স গেছিলাম, তার ভিডিও আপনাদেরকে দেখাতে পেরেছি। চলুন আজকে হেমকুণ্ড সাহিবের দিকে যাওয়া যাক। আমরা ডান দিকের চওড়া বাঁধানো রাস্তা ধরে উঠতে থাকলাম। আজকে আমাদের যেতে হবে 6 কিলোমিটার যাত্রাপথ, আর এই সমস্ত যাত্রাপথটাই কিন্তু প্রাণান্তকর চড়াই। প্রকৃতির এই মন ভোলানো রূপ দেখতে দেখতে আমরা চড়াই পথে উঠতে থাকলাম হেমকুণ্ড দর্শনের জন্য। ঝর্ণার এই রূপ দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম তাকে উপভোগ করব বলে। রাস্তা যেরকম চড়াই আছে, কিন্তু এ পথের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ততটাই সুন্দর। দেখতেই তো পাচ্ছেন, অপূর্ব। চলুন সামনে যাওয়া যাক। রাস্তা এখানে খুবই চড়াই, কিন্তু হেঁটে চলতে কোনো অসুবিধা হচ্ছে না। মাঝে মাঝে রাস্তা এই রকম সমতল ভূমির মতনও আছে, আর আছে বিশ্রাম নেওয়ার জন্য এই রকম বসার ব্যবস্থা। তবে বেশিরভাগ রাস্তাই এই রকম ধাপ করা রয়েছে। এই সরু পথে ঘোড়াদের যাওয়া আসার জন্য পায়েহাঁটা যাত্রীদের চলতে বেশ অসুবিধা হয়। आप लोग कहाँ से? बिहार से। बिहार? हाँ, बिहार का कहाँ रहने वाले? समस्तीपुर में। यात्रा कैसा लग रहा है? अभी थोड़ा टफ है, मेरा पहला ट्रैकिंग है तो। ये पहला है हाँ, ये पहला है। आपका साथ? हम लोग इन्हें सब ग्रुप में आए हैं। ग्रुप में कैसा लग रहा है यात्रा? अच्छा लग रहा है, डिफिकल्ट है थोड़ा। अच्छा से थोड़ा रुक के जाना। यस 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 यस। ठीक है, चलो चले बाय बाय। बाय बाय। আমাদের টিম আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে চলেছে।
এই পুরো যাত্রাপথে মোবাইলের সিগন্যাল পাওয়া যায় জিও এবং এয়ারটেলে। সকাল থেকে একেবারে কালকে বললো 5টা 6টায় বেরোবে, আর সেই 12তে 7:30 8টা বাজে দিল, বুঝেছো তো? আজকে আমরা বাইরে টিফিন করেছি। সবাই মিলে গল্প করতে করতে চলতে থাকলে এই রকম চড়াই রাস্তাও খুব একটা কষ্টদায়ক বলে মনে হয় না। এদিকের রাস্তা খুব ভালোভাবে মেনটেন করা হয় দেখলাম। এখন বাজে সকাল 8:30। আমরা উঠেছি ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখান থেকে, অর্থাৎ আমরা এই পর্যন্ত উঠেছি 2 ঘন্টায় 1.5 কিলোমিটার রাস্তা। আজ আমাদের চলার গতি একটু কম, কারণ গত দুদিনে আমরা প্রায় 22 কিলোমিটার এই রকম চড়াই পথ হেঁটে উঠেছি। কি ডাক্তারবাবু, একটু জল খাওয়া? একটু জল খাও আর একটু গলা ভেজানো, আবার চলা। রাস্তা কতটা চড়াই এখান থেকে কিছুটা দেখলে বোঝা যাবে। ওই যে দেখুন, নিচ দিয়ে রাস্তা ঘুরে ঘুরে এই রাস্তায় এসছে, এরপরে এই উঠে ওই যে ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই রাস্তা কতটা চড়াই। সবুজ গাছেদের মধ্যে দিয়ে বিভিন্ন পতঙ্গের ডাক শুনতে শুনতে ধাপ করা চড়াই পথে উঠতে থাকলাম। घोड़ा का जर्नी कैसा लग रहा है? कल वाला ज्यादा अच्छा था। এই এখান দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, যাই এই রাস্তাটা দিয়ে যাই। আমি সেই পাথর বিছানো খাড়া জায়গা দিয়ে কিছুটা এগিয়ে মেন পায়ে চলা পথে গিয়ে উঠলাম। এই শর্টকাট পথে আসতে বেশ কষ্ট লাগলো, তাই এখন থেকে সবার সঙ্গে মেন রাস্তা ধরেই এগোতে থাকলাম। সবাই একসঙ্গে মিলেমিশে যাওয়ার মজাই আলাদা। গল্প করতে করতে খুব সুন্দর যাওয়া যায়। চলুন সামনে। কি কেমন লাগছে গো? চড়াই তো খুব, আর পাহাড়ের এরকম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া। আমি সাধারণত পাহাড়ে এরকম চেয়ার থাকে বসি না, বসলে কি হয় পাটা ভারী হয়ে যায়। আমি এই জন্য একটু পাশে দাঁড়িয়ে থাকি। বন্ধু বান্ধব চেনা জানা অনেক মানুষজন থাকে, তাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প করি, মাইন্ডটাও ফ্রেশ হয়। আর এইরকম প্রাকৃতিক দৃশ্য এ তো আলাদা আনন্দ। কিছুক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে আবার চলা শুরু হলো। প্রচণ্ড চড়াই, প্রচণ্ড। মাঝে মাঝে চলার পথ অনেকটাই খারাপ দেখলাম। এই রকম চড়াই পথে ডান দিকের এই পাহাড়টা আমাদের ডিঙোতে হবে। উল্টো দিকের পাহাড়ে দূরে ওই মেঘগুলো পেঁজা তুলোর মতন করে ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে সকাল 9:54। আমরা এই পর্যন্ত হেঁটে উঠে পড়লাম হচ্ছে 3 কিলোমিটার রাস্তা, অর্থাৎ হেমকুণ্ড পর্যন্ত পৌঁছতে আমরা অর্ধেকটা রাস্তা এসে পৌঁছেছি। এই মাঝপথে কিন্তু কিছু দোকান আছে, এখান থেকে বেশ কিছু জিনিস টিফিন কিনে খাওয়ার মতন। চলুন আমরা একটুখানি আরেকটু এগোই,
আর একটু ওপরে উঠে গিয়ে তারপরে আমরা কিছু খাবো। কিছুক্ষণের মধ্যেই আশপাশের পাহাড়গুলো মেঘ এসে ঢেকে দিল। এই সামনের দিকে আমাদের ওপর দিকে উঠতে হবে। কি গো, কতটা চড়াই লাগছে? চড়াই তো লাগছে না তা নয়, কিন্তু টার্গেট তো নিয়ে বেরিয়েছি, পাহাড়ের মাথায় চড়তে হবে, সুতরাং চড়তে তো হবেই। কঠিন কিনা বলো? হ্যাঁ কঠিন, অবশ্যই কঠিন। অমরনাথ থেকে কঠিন, হ্যাঁ অমরনাথের থেকেও এটা বেশ কঠিন অমরনাথ লাগছে। থেকে কেদারনাথ থেকে বহু গুণে হ্যাঁ, কঠিন। কারণ এটা কন্টিনিউ খালি চড়াই আর চড়াই। চলতে চলতেই মাঝে একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়া। এইদিকে রাস্তার পাশে অনেকগুলো ব্লু পপি ফুল দেখতে পেলাম। এই ব্লু পপি ফুল হিমালয়ের খুবই দুর্লভ প্রজাতির ফুল। রাস্তার একদিকে এই রকম খাড়া উঁচু পাহাড় আর ডান দিকে মেঘে ঢাকা খাদ। এই রোমাঞ্চকর পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। তবে এদিকে চলার পথে কিন্তু পুরো মোবাইল নেটওয়ার্ক রয়েছে, এমনকি কোনো কোনো জায়গাতে 5Gও পাওয়া যাচ্ছে। তাই ধরুন আমাদের কোনো সঙ্গী সাথীর সঙ্গে কমিউনিকেট করতে কোনো অসুবিধা হচ্ছে না। পুরো রাস্তায় যতক্ষণ এসছি পুরোটাই আমি কিন্তু মোবাইল নেটওয়ার্ক পেয়েছি। জিও আর এয়ারটেলটা খুব ভালো পাওয়া যাচ্ছে। আমার কাছে আরেকটা ভোডাফোনের সিম আছে, ভোডাফোনের সিমে কোনো সিগন্যাল নেই, এবং সেটা গত 3 দিন ধরে। এরপরে আবার কতগুলো ব্লু পপি ফুলের সঙ্গে লাল রঙের অন্য কোনো ফুল দেখতে পেলাম। আমি সমস্ত ফুলের নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমার জানা নেই। এর পাশেই রিভার বিউটি ফুলের গাছের সঙ্গে হিমালয়ান ডাইসি ফুল দেখতে পেলাম। চারিদিকে তখন মেঘে ঢাকা পাহাড়ি পথ খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল। আরও বেশ কিছুটা আসার পর তারপরে এখানে একটা চায়ের দোকান পেলাম, এখান থেকে এখন একটু চা খাবো। চা নিয়েছি, এখানে 1 কাপ चाय दाम 30 টাকা। एक भैया 1 बोतल पानी का भाव कितना? 60 रुपीज। और ये जो माजा देख रहा है 50। ये 50 रुपीज़ है, और वो पार्ले जी जो है 30। চা খেয়ে তো বেরিয়ে পড়লাম, জানতে পারলাম এখনো পর্যন্ত 2.5 কিলোমিটার বাকি। এবারে বোধহয় একটু তাড়াতাড়ি এগোতে হবে। এবারে আমি আর প্রীতম সামনের রাস্তা ধরে মেঘেদের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। কিছুটা এগোতেই সামনে আরও কতগুলো দোকান দেখতে পেলাম। এই যে দোকানগুলো ছাড়িয়ে তারপরে আবার সামনের দিকে এগোতে হবে। এই যে নিচে কীরকম পাহাড় নেমে গেছে, কতটা ওপর দিকে উঠেছি দেখুন। আর সামনে উঠতে হবে ওই উঁচুতে, ভয়ঙ্কর চড়াই, এখনও 2 কিলোমিটার রাস্তা। তবে যারা নামছে তাদের থেকে শুনতে পেলাম ওপরে নাকি প্রচুর ব্রহ্মকমল আছে। জীবনে প্রথম ব্রহ্মকমল দেখব, চলুন যাওয়া যাক। এই জায়গাটার নাম আটলাকোটি। জানতে পারলাম এই অঞ্চলে শীতের সময় 7 থেকে 10 ফুট বরফের তলায় চাপা পড়ে যায়। आप लोग कहाँ से? मोगे से ही। पंजाब से पंजाब से। पंजाब से यात्रा कैसा लगा? पूरा अच्छा, बहुत अच्छा। बहुत अच्छा। ऊपर मौसम कैसे रहा? मौसम भी पूरा अच्छा है। अभी अच्छा है? हाँ, ना बारिश हो रहा है या ना बर्फ पै रही है, पूरा अच्छा है मौसम। हमारी यात्रा बहुत अच्छी रही। কি দাদা বলেন। রাস্তাটা কিরকম কঠিন? কঠিন তো ডেফিনেটলি, কিন্তু এই যে সৌন্দর্য, এত সবুজ এর মধ্যে থেকে যে হেঁটে যাচ্ছি, আবার একটা চড়াই দাঁড়ার পর আবার যখন 2 মিনিট দাঁড়াচ্ছি আবার বডি রিল্যাক্স। কত ধরনের ফুল দেখতে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যখন গতকাল গেছিলাম, আর আজকেও কিন্তু সেই ফুলগুলোরই প্যাটার্ন এখানে দেখলাম। কিছুক্ষণ আগে ওই
ইসে ফুলটা দেখলাম, ব্লু পপি। ব্লু পপি দেখলাম। তোমরা দেখেছো ব্লু পপি? হ্যাঁ, আমরা ব্লু পপি ছবিও তুলেছি। দারুণ দারুণ দারুণ। বাইগুরু ডেকেছে, বাইগুরু ঠিক নিয়ে যাবে জানি, পোস্টার হেজে ঠিক নিয়ে চলে যাবে। চলো, ওয়েদারটা একটু পরিষ্কার হলে ভালো হবে, হয় আর কি। হ্যাঁ হয়ে যাবে, এ তো ওখানকার ওয়েদারটা এরকমই, আবার কখন সূর্য উঠবে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আমাদের টিম মেম্বাররা তখন ক্লান্ত হয়ে পড়েছে। আমরা এখন পুরো মেঘের রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বেশ ভালো লাগছে। কালকে যে গেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, ওখানে রোদ্দুরটা খুব বেশি ছিল, খুব কষ্ট হচ্ছিল উঠতে। আজকে কিন্তু সেই কষ্টটা নেই। সামনে একটা জলধারা নেমে আসতে দেখলাম। আমাদের যেতে হবে এই সরু পথ দিয়ে। ডান দিকে নেমে গেছে গভীর খাদ। খুব সাবধানে পাথরের ওপরে পা রেখে লাঠির সাহায্যে এই জায়গাটুকু পেরিয়ে এলাম। রাস্তার পাশে কত ধরনের ফুল ফুটে আছে। আরও বেশ কিছুটা ওঠার পরেই এই যে শুরু হয়ে গেল গ্লেসিয়ার, পুরো বরফের সাম্রাজ্য নেমে গেছে নিচের দিকে। গ্লেসিয়ারের পাশে দাঁড়িয়ে একটু ছবি তুলে নেওয়া। যত ওপর দিকে উঠছি আরও রং বেরঙের বিভিন্ন প্রজাতির ফুল দেখতে পাচ্ছি। একটু একটু করে এগোচ্ছি, আর রাস্তার বাঁকে গিয়ে একটু দাঁড়িয়ে রেস্ট নিতে হচ্ছে। सतनाम वाहिगुरु वाहिगुरु যাত্রা कैसा लगा? अच्छा लगा, बहुत अच्छा लगा। ऊपरी बहुत अच्छा है, बहुत पर्व बहुत अच्छा है, गुरु की कृपा है। कृपा है। এই এতক্ষণ বাদে আমরা লক্ষণগঙ্গার প্রথম দর্শন পেলাম। লাফিয়ে লাফিয়ে নামছে তার জলধারা, অপূর্ব সুন্দর। এই নদীকে অনেকে হেমকুণ্ড গঙ্গাও বলে থাকেন। লক্ষণগঙ্গা পুলটা পেরোনোর পরেই এখান থেকে রাস্তা দূর দিকে ভাগ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই যে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা সাধারণ রাস্তা, আর আরেকটা রাস্তা এই দিকে যাচ্ছে, এটা সিঁড়ি পথের চড়াই রাস্তা। দেখি একটু ভেবে নি কোন দিকে যাব। इधर से जाओगे तो इधर से जाएंगे तो थोड़ा सांस ज्यादा खुलेगी, हाँ। क्योंकि इधर से जाने में चढ़ाई बहुत है, तो इधर से जाएंगे थोड़ा प्लेन रास्ता है, थोड़ा आराम मिलता है। इधर कोई आराम नहीं है, इधर से जाने में बहुत कठिनाई है। टाइम सेव कितना होता है? हाँ जी, टाइम सेव कितना होता है टाइम से कम 2 घंटे लग जाएंगे यहाँ से। इधर से और उधर से और इधर से? सांस नहीं भूलेंगे, आराम से कदम। इधर से थोड़ा 2.5 घंटे लग जाएगा, थोड़ा आधे घंटे का फर्क पड़ेगा, लेकिन आराम से आदमी जाएगा, कोई दिक्कत नहीं है। कोई लेडीज बुजुर्ग वगैरह है तो इधर से जाने में आसानी है, इधर से जाने में थोड़ा दिक्कत आएगी। इसलिए सबसे यही सलाह देंगे कि इधर से जाओ, इधर से मत। ठीक है। আমরা সিঁড়িপথকে বাদ দিয়ে সাধারণ রাস্তা ধরলাম। চলতে চলতে ভাবছিলাম আমরা কতটা ওপর দিকে উঠে এসেছি। এটা তো সম্পূর্ণ মেঘেদের রাজ্য। আমাদের নিচের দিকে, সামনে, পেছনে, ওপর দিকে, সব দিকে শুধু মেঘেদের আনাগোনা। हर हर महादेव। बाबा आप लोग कहाँ से? उनकी जड़ हरी है। साधु तो घूमते रहते हैं, साधु तो संसार है। साधु का ही है बेटा। आप दर्शन कैसा लगा? उनकी जड़ हरी है, बहुत अच्छा लगा, आनंद का जय जयकार हो। और आप कितने बजे चढ़े थे? वहाँ से हाँ नीचे से हाँ, नीचे से चढ़े थे 4 बजे, 4:30 4 बजे। अभी लौट रहे? हाँ, ठीक है। ऊपर 10:30 बजे पहुँच गए थे। ओके, रास्ता कितना कठिन है? बढ़िया है, कोई दिक्कत नहीं है। दिक्कत नहीं है? हाँ, धीरे धीरे चले चलो, कोई दिक्कत नहीं। गुरु प्रणाम महाराज का बाबा। नाम लेते हुए एकदम। जय जयकार हो।
আমি গুরুর নাম জপ করতে করতে আরও ওপর দিকে উঠতে থাকলাম। এখন বাজে বেলা 12:30। আমার স্মার্ট ওয়াচ দেখাচ্ছে আমরা হাঁটা পথ চলে এসেছি হচ্ছে 6 কিলোমিটার, কিন্তু এখানকার লোকজন বলছে এখনও পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি বাকি। এখন একটুখানি বসলাম, আর পারছি না না বসে। আর এখানে বসে এখন একটু ড্রাই ফ্রুটস খেজুর খাচ্ছি। আর এখনও তো অনেকটা উঠতে হবে। চারিদিকে মেঘলা আকাশ, পুরো মেঘে ভরে গেছে, তাই জন্য কিছু দেখতেও পাচ্ছি না দূরের। এখন একটু রেস্ট নিয়ে খেয়ে তারপরে উঠব। কিছুক্ষণ বসার পর আবার হাঁটা শুরু হলো। যেতে যেতে শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি যেন আকাশটা একটু পরিষ্কার হয়ে যায়। আজকের এই হেমকুণ্ড সাহিব যাত্রার ভিডিও আপনাদের কীরকম লাগছে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। অনুরোধ রইল। আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এই রকমভাবে নতুন নতুন তীর্থক্ষেত্রে ছুটে চলার জন্য। আরও কিছুটা এগোনোর পর ঘোড়া স্ট্যান্ডের কাছ পর্যন্ত এসে পৌঁছলাম। এই পর্যন্তই ঘোড়া যাত্রীদেরকে নিয়ে আসে, এরপরে যাত্রীদেরকে হেঁটে ওপর দিকে উঠতে হয়। আরও কিছুটা এগোনোর পরেই হেমকুণ্ড ক্ষেত্রে ঢোকার সিঁড়িপথ দেখতে পেলাম। এই এসে গেছি হেমকুণ্ড সাহেবের দরবারে, চলুন দর্শন করে আসি। এই হেমকুণ্ডে পৌঁছে সব পুরুষের মাথায় কাপড় বেঁধে নিতে হয় পাগড়ির মতন করে। এগিয়ে গেলাম হেমকুণ্ডের দিকে। পায়ের নিচে কাঠের পাটাতন পাতা রয়েছে, কারণ বছরের বেশিরভাগ সময় এই ক্ষেত্রটা পুরো বরফের নিচেই থাকে। তখন ঠান্ডায় ভক্তদের হাঁটতে কষ্ট না হওয়ার জন্য এই ব্যবস্থা করা। এই হচ্ছে হেমকুণ্ড সাহেবের মেন গুরুদ্বারা, কিন্তু ভেতরে ছবি তোলার কোনো অনুমতি নেই, তাই জন্য আমরা আর ছবি তুললাম না। এই হচ্ছে সেই পুণ্যভূমি হেমকুণ্ড, অপূর্ব। চারিদিকে মেঘ ছিল, এখন কিছুটা সময়ের জন্য একটু পরিষ্কার হয়েছে। সবই ভগবানের কৃপা। আসুন দর্শন করি। হেমকুণ্ড অর্থাৎ বরফ সরোবর। চারিদিকে বরফে মোড়া সপ্তশৃঙ্গ পাহাড়ে ঘেরা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এই হেমকুণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩২৯ মিটার উঁচুতে অবস্থিত এই পুণ্যভূমি। ধরতে গেলে সারা বছরই ২ কিলোমিটার ব্যাপ্ত এই হেমকুণ্ডের জলে বরফ ভেসে বেড়ায়। এই জুলাই আর আগস্ট মাসেই শুধু এই রকম পান্না সবুজ রঙের জল দেখতে পাওয়া যায়। এই হেমকুণ্ড হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক পুণ্যভূমি। জনশ্রুতি আছে শ্রী লক্ষণ ত্রেতাযুগে শেষনাগ রূপে বিভিন্ন ঋষিমুনিদের সাথে তপস্যা করেছিলেন এই স্থানে। তার বেশ কিছুদিন পরে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংজি তার পূর্বজন্মে মেধস মুনি নামে এই নীল সবুজ জলের সরোবরের তীরে তপস্যা শুরু করেন এবং সেই সময় শ্রী লক্ষণ তাকে দীক্ষা প্রদান করেছিলেন। ঠিক তখনই মেধস মুনি দৈবাদেশে শুনতে পান খালসা ধর্ম প্রচার করার কথা। পরবর্তীকালে ১৯৩০ সালে হাবিলদার মোহন সিং মেধস মুনির তপস্যা তীর্থ এই হেমকুণ্ডকে খুঁজে বার করেছিলেন। তখন থেকেই এই পুণ্যভূমি শিখ ধর্মপ্রাণ মানুষের কাছে গড়ে ওঠে শিখ তীর্থ হিসেবে। এই পুণ্যভূমির গুরুদ্বারা বিশ্বের সবথেকে উঁচুতে অবস্থিত গুরুদ্বারা হিসেবে প্রতিষ্ঠিত।
পাশেই রয়েছে শ্রী লক্ষণ মন্দির। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম শ্রী লক্ষণ মন্দির দর্শন করব বলে। এই হচ্ছে শ্রী লক্ষণ মন্দির। ঢুকে পড়লাম মূল মন্দিরে। দেখলাম গর্ভ মন্দিরের সিংহাসনে মাঝখানে শ্রী লক্ষণজি, ডান পাশে মা দুর্গা এবং বাঁ পাশে লোকপাল অধিষ্ঠান করছেন। बीच में लक्ष्मण जी हैं। ये त्रेता युग में उन्होंने यहाँ पे शेषनाग के अवतार में तपस्या की थी ऋषि मुनियों के संग में। और जब ये तपस्या करते थे तो यहाँ पे आज तो बहुत सारे लोग देते हैं, लेकिन उस समय कुछ नहीं था यहाँ पे, बस देवता ऋषि मुनि और लक्ष्मण जी भी शेषनाग के अवतार में यहाँ पे थे। उन्होंने तपस्या की। तपस्या करते करते फिर उनके तपस्या में बहुत सारी बाधाएं आई, तो लक्ष्मण जी ने शेषनाग के अवतार में सबका अंत किया, संहार किया, दमन किया। फिर कई सालों बाद यहाँ पे गुरु गोविंद जी आए, उन्होंने तपस्या की, तो फिर लक्ष्मण जी ने उन्हें शिष्य के रूप में दीक्षा प्रदान की। এবারে শ্রী লক্ষণ মন্দির থেকে বেরিয়ে পাশেই আছে স্বয়ং মহাদেবের মন্দির। আমি বাবা মহাদেবকে দর্শন করে প্রণাম জানালাম, কৃতজ্ঞতা জানালাম আমাকে আজ এই পুণ্যভূমিতে নিয়ে আসার জন্য। এরপরে আমি হেমকুণ্ডের পাশে বেশ কিছুক্ষণ বসে রইলাম। মনে পেলাম অপূর্ব এক শান্তি, যাতে আমার দেহ মন সব তৃপ্ত হলো। আজকের এই হেমকুণ্ড সাহেব দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে, অনুরোধ রইল। হঠাৎই জলের একটা শব্দে আমার এই স্বর্গীয় মোহ ভেঙে গেল। তাকিয়ে দেখলাম এক ভক্ত এই পুণ্যভূমির হিমশীতল জলে স্নান করছেন। এবারে আবারও চলে এলাম গুরুদ্বারার কাছে। গুরুদ্বারের পাশেই আছে এখানে ডাক্তারের ব্যবস্থা, আর এই দিকে আছে লঙ্গরের ব্যবস্থা। এখানে কিন্তু রাত্রেবেলা থাকার কোনো রকম অনুমতি নেই, দিনের দিন ফিরে যেতে হবে। এইটা মাথায় নিয়ে এখানে আসতে হবে। আস্তে আস্তে এগিয়ে চললাম লঙ্গরের দিকে কিছু প্রসাদ পাওয়ার আশায়। আমি একটা বাটি হাতে নিয়ে এগিয়ে দিতেই লঙ্গরের পরিবেশনের দায়িত্বে থাকা গুরুজি গরম গরম খিচুড়ি প্রসাদ হাতে তুলে দিলেন। আমি তৃপ্ত সহকারে সেটা গ্রহণ করলাম। এরপরে পাশের পাহাড়ে উঠলাম ব্রহ্মকমল দেখব বলে। এই হচ্ছে ব্রহ্মকমল। জীবন দশায় এই ফুলের দর্শন পাওয়া সত্যিই ভাগ্যের দরকার। আজ আমার মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবান। একদম। এই ব্রহ্মকমল খুব দুর্লভ প্রজাতির এক ফুল। পাহাড়ের গায়ে বিভিন্ন পাথরের খাঁজে প্রচুর বড় বড় এই রকম ব্রহ্মকমল দেখতে পেলাম। আমার জীবনের এই মুহূর্তটা চিরস্মরণীয় হয়ে রইল। এই ব্রহ্মকমলকে স্বচক্ষে দেখার আশা আজ পূর্ণ হল। এইবারে পাহাড়ের ওপর থেকে এই মহাপুণ্যভূমির হেমকুণ্ডকে দু চোখ ভরে দেখে নিলাম। মেঘেদের সাথে তার এই রূপ আমার মনের মণিকোঠায় সারা জীবনের জন্য স্মৃতি হয়ে রইল। এখন বাজে দুপুর 2:50। এই হেমকুণ্ড সাহেবের সমস্ত কিছু কিন্তু দুপুর 2টোর মধ্যে বন্ধ হয়ে যায়। এখন আমরা বেরিয়ে পড়লাম, এবারে আমাদের ফিরে যেতে হবে। এখানে দর্শন করে মনে এক অপূর্ব শান্তি নিয়ে ফিরছি। এই শান্তি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। চলুন আস্তে আস্তে ফেরা যাক। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, অনুরোধ রইল।
কারণ আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমভাবে দুর্গম স্থানগুলোতে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে মেঘলা আকাশে আবার 6 কিলোমিটার হেঁটে ঘাঙ্গড়িয়ায় পৌঁছেছিলাম। সেখানে একটা রাত্রি কাটিয়ে পরের দিন আবার পায়ে হেঁটে 12 কিলোমিটার নিচের দিকে নেবে গোবিন্দঘাট হয়ে আমরা পৌঁছেছিলাম ধারীদেবী মন্দিরের কাছে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে। সেখানে আমরা একটা দিন কাটিয়ে আবার হরিদ্বারের পথ ধরলাম বাড়ি ফেরার জন্য। এইবারের তীর্থযাত্রা আমাদের এখানেই শেষ হলো। আজকের মতন বিদায়। আগামী পর্বে দেখা হবে আবার এক নতুন তীর্থযাত্রায়, নতুন এক তীর্থভূমিতে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।